এদেশে এত এত মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, হাদিকেই কেন তবে এত পরিকল্পনা করে মারতে হলো? একটা শক্তিশালী ইউনিট, 2 মাসের সার্ভেইলেন্স, শার্প শুটার, শত কোটি টাকার লেনদেন, এটা শুধুই কি একজন মানুষকে হত্যার জন্য? না, এই খুন ছিল একটা আইডিয়াকে থামানোর জন্য। শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন 18 ডিসেম্বর। তবুও তাকে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ কেন তিনি টার্গেট হয়েছিলেন আর কেনই বা এত মানুষ থাকতে তাকেই বেছে নেওয়া হয়েছিল হত্যা করার জন্য। সেই কারণগুলো তলিয়ে ভাবা দরকার। দি বাংলা পালসের আজকের আয়োজনে তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং শিউরে ওঠা কারণ আমরা জানার চেষ্টা করব। আপনাদেরকে সাথে থাকার আমন্ত্রণ। হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল মূলত 5টি গুরুত্বপূর্ণ কারণে। এর প্রথম কারণটি হলো, হাদি বড় থ্রেট কিন্তু টার্গেট হিসেবে সহজ। মানে হাদি থ্রেট হিসেবে অনেক বড়, কিন্তু তাকে মারা তুলনামূলকভাবে অনেক সহজ। তাহলে প্রথমেই বুঝে নিয়ে হাদি থ্রেট কেন। হাদি থ্রেট এ কারণেই, হাদি রাষ্ট্রযন্ত্রের সমস্ত কলকবজা হাদি জেনে গিয়েছিল। হাদি বুঝে গিয়েছিল এই রাষ্ট্র কেমন করে চলে, কার ইঙ্গিতে চলে, কিভাবে এটা পরিচালিত হয়, কারা এতে নাক গলায়, কারা প্রতিবেশী না হয়ে প্রভু হতে চায়, এবং তারা কি বলতে চায়, তাদেরকে ঠেকানোর রাস্তা কি। হাদির এই জানাটাই হাদিকে সবচেয়ে বড় থ্রেট হিসেবে তুলে ধরেছে হত্যাকারীদের সামনে। কিন্তু টার্গেট হিসেবে সহজ এ কারণেই যে হাদির কোনো রাজনৈতিক দল নেই, বিশাল জনসমাগম নেই, এবং তাকে মারার পর সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে আন্দোলন করবে তেমনটাও ভাবার সম্ভাবনা ছিল না। তাই হাদি বড় থ্রেট হলেও টার্গেট হিসেবে ছিল খুবই সহজ। কোনো রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থাও তাকে কখনো করা হয়নি, কোনো রাজনৈতিক ছাতার ব্যানারেও তাকে কখনো ভিড়তে দেখা যায়নি। তাই হিসাবটা খুবই পরিষ্কার, বড় থ্রেট হলেও টার্গেট ছিল সহজ। হাদিকে মারার 2 নম্বর কারণ, সে শুধু কথা বলছিল না, বরং সে ভাবনা ছড়াচ্ছিল। এর আগেও তো কত কত মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নানান বক্তৃতায়, সংবাদ সম্মেলনে, মিছিলে, মিটিংয়ে কত বাজার গরম করা বক্তব্য দিয়েছে, কিন্তু সেগুলো কেবল বক্তব্য পর্যন্তই ছিল, সেগুলোকে কখনো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়নি। তাই হাদি নজর দিয়েছিল ভারতীয় আধিপত্যবাদ, সাংস্কৃতিক এলিটতন্ত্র, সুবিধাবাদী বুদ্ধিভিত্তিক রাজনীতির বিরুদ্ধে চিন্তার বিকল্প তৈরি করছিল। সে মানুষকে এটা বোঝাচ্ছিল, ভাবো, প্রশ্ন করো, ইতিহাস নিজে জানো, নিজে পড়ো, এবং ইতিহাসকে নিজের মতো করে ব্যাখ্যা করো, যেটা কেউ এর আগে বলেনি। আর সাংস্কৃতিক ধারায় যখন কেউ বিচরণ করতে শুরু করে, যারা দীর্ঘদিন যাবত একটি ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল, তাদের গায়ে যেন আগুন লেগে যায়। সবচেয়ে বড় বিপজ্জনক হিসেবে দেখা যায় সেটি। হাদিকে মারার 3 নম্বর কারণ হিসেবে আমরা মনে করি ইনকিলাব সেন্টার, ইনকিলাব কালচারাল সেন্টার। আসল সমস্যা এখানেই। ইনকিলাব কালচারাল সেন্টারে শুধু একটি লাইব্রেরি ছিল না, বরং এটি ছিল বিকল্প জ্ঞান কেন্দ্র, বিকল্প সাংস্কৃতিক শক্তি এবং বিকল্প রাজনৈতিক চর্চা ছিল সেখানে, যেখানে উপেক্ষিত স্কলাররা কথা বলতো, নিষিদ্ধ ইতিহাস পড়ানো হতো এবং তরুণরা প্রশ্ন করতে শিখেছিল। এই ইনকিলাব কালচারাল সেন্টার সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসছিল যে বিষয়গুলোকে কেউ কখনো নজর দেয় না। হাদির একটি বক্তব্যে আমরা জানতে পারি, বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে মুসলিম হত্যার একটি ইতিহাস, যেদিন হিন্দু মুসলিমদের এই মুখোমুখি অবস্থানে ব্রিটিশ সরকারের দ্বারা 19 জন মুসলিমকে জায়গায় শেষ করে দেয়া হয়েছিল। সেই ইতিহাস আমরা কখনো জানিনি। হাদি সেই ইতিহাসকে সামনে এনেছে। হাদি টকশোতে বলেছিল, বীর মুক্তিযোদ্ধা হলেই কেবল তাকে শাস্তির বাইরে রাখা যায় না, বরং
মুক্তিযুদ্ধকে যেমন আমরা সেলিব্রেট করব, তেমনি কারো দ্বারা যদি কোনো প্রকারের অন্যায় এবং অবিচার সংগঠিত হয়, তবে তাই আমাদেরকে বিচার করতে হবে। হাদি টকশোতে শির দ্বারা উঁচু করে বলেছিলেন, 2014 সালে আনকন্টেস্টেড ইলেকশনে যখন বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল, তখন তো মিডিয়া ফ্রেমিং করেনি। এতজন বীর মুক্তিযোদ্ধা বিনা নির্বাচনে জয়ী হলেন, দিনের ভোট রাতে ভরলেন এতজন বীর মুক্তিযোদ্ধা। এই কথাগুলো হাদি শির দ্বারা উঁচু করে যমুনা টেলিভিশনের সেই টকশোতে বলেছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে তেমন ইতিহাসগুলোকে ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, আলোচনা হতো, সেখানে পাঠচক্র হতো, আর তাতেই নতুন কালচার নির্মাণের একটি সম্ভাবনা দেখা দিয়েছিল, যা বিগত দিনগুলোতে যারা ন্যারেটিভ উৎপন্ন করত তাদের গায়ের কাটা হিসাবে দেখা দিয়েছিল। আমরা শুনে আসবো সেই ক্লিপটি। এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা, এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ব্যালট রাতে ভরেছিলেন কিনা, 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা, মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা, দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা? হাদিকে মারার চতুর্থ কারণ হিসেবে আমাদের কাছে মনে হয় জেনজি প্লাস হাদি একটি বিপজ্জনক কম্বিনেশন। আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী জুড়ে জেনজিদের একটি উত্থান হচ্ছে, বিভিন্ন দেশগুলোতে আপরাইজিং হচ্ছে, জেনজিরা সব কিছুকে, পুরাতন মডেলকে ভেঙে চুরে নতুনের দিকে অগ্রসর হচ্ছে, এবং বাংলাদেশ যার সবচেয়ে বড় সাক্ষী, বিগত 1.5 বছর আগে জুলাই আগস্টের সেই বিপ্লবে দীর্ঘদিনের ফেসিবাদকে বাংলাদেশ থেকে সরিয়েছিল এই জেনজিদের আন্দোলনই। জেনজি আগে থেকেই ক্ষুব্ধ, ইন্টারনেট তাদেরকে যুক্ত করেছেন নানানভাবে। হাদি তাদের ভাষায় কথা বলতেন, তিনি হয়ে উঠেছিলেন দক্ষিণ এশিয়ার আধিপত্যবাদ বিরোধী এক সম্ভাব্য আইকন। এই সম্ভাবনাই ছিল সেই শুটারদের আতঙ্ক, কারণ যে আন্দোলনটি আজকে ছোট, তা ক্রমাগত জেনজিদের মনোভাবকে বুঝে বুঝে যদি অতি দ্রুত সামনের দিকে অগ্রসর হয় এবং তা যদি জনপ্রিয়তার সাথে সাথে গ্রহণযোগ্যতাও অর্জন করে ফেলে, তাহলে এই আন্দোলনকে রুখে দেবার আর সামর্থ্য কারো থাকবে না। বরং যে কোনো অন্যায়, অবিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদি না গোলামি, সেই স্লোগান উঠতেই থাকবে দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, সেই স্লোগানগুলো। এবং তাতেই ভিত নড়ে যাবে সেই কালচারাল ন্যারেটিভ উৎপন্নকারী এতদিনের ফ্যাসিস্টদের। তা হতে পারে সীমানার প্রতিবেশী, কিংবা হতে পারে দেশীয় কোনো শত্রু। হাদির একটি ব্যাপার আপনারা লক্ষ্য করুন, হাদিকে প্রথমে গালিবাজ এবং পরে হিরো বলা হয়েছে। হাদির যে ভাষায় প্রতিবাদ করতেন, হাদি যে ভাষায় সরল মনে কথা বলতেন, হাদি বলেছিলেন, যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলবো, যখন আমার কোনো মা, ভাই, বোন আহত কিংবা নিহত হবেন, তখন তার স্বজনরা নিশ্চয়ই তৎসম-বহুল শব্দ দিয়ে কোনো প্রতিবাদ করবে না, বরঞ্চ তার ভেতরে, তার মুখের সামনে যে শব্দ আসবে, সে শব্দ দিয়েই সে প্রতিবাদ করবে। এই যে মানুষের কথা মানুষের মতো করে বলতে পারা, তাই তাকে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। লক্ষ্য করে দেখুন, হাদির এই যে কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম, সেই কারণগুলো যে সত্যি, সেটা পরবর্তী সময়ের ব্যাপারগুলো লক্ষ্য করলেই বোঝা যায়। হাদি তো বলেছিল, প্রথম আলো এবং ডেইলি স্টারে কোনো প্রকারের আক্রমণ নয়, বরং প্রথম আলো আর ডেইলি স্টার যে ন্যারেটিভ উৎপন্ন করতে চায়, তাদের মানের আরো 10টা পত্রিকা আমাদেরকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোর জন্য আমাদেরকে পত্রিকা, সাহিত্য, আমাদেরকে ফিল্ম, আমাদেরকে সিনেমা সহ সমস্ত কিছুতে আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। অথচ কি ঘটলো? হাদির মৃত্যুর খবর জানার সাথে সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণ করা হলো, যেন হাদির উপর দোষ চাপানো যায়। মিডিয়া হাউসগুলোতে আক্রমণ করা হলো, কালচারাল প্রতিষ্ঠান ছায়ানট উদীচিতে আক্রমণ করানো হলো। পুরনো এলিটরা আবার হাদির সেই ব্যাপারটাকে আলোচনায় নিয়ে আসলো, সন্ত্রাসবাদ সহ অন্যান্য নামে। এবং
আপনি দেখবেন হাদির এই আলোচনাটা কে মরল, কেন মরল, কারা ভাঙলো, কারা জ্বালালো, এই আলোচনাটা তখন ফোকাসের বাইরে চলে গিয়ে ওই প্রতিষ্ঠানগুলোতে হামলাটাই মুখ্য হয়ে উঠল। এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে হাদিকে স্থান দেওয়ার ব্যাপারটা নিয়েও অনেক বিরূপ প্রতিক্রিয়া অনেক বুদ্ধিজীবী করেছেন। অথচ এই নজরুলকে হৃদয়ে ধারণ করত শরীফ ওসমান হাদি। এখন হাদির মৃত্যুর পর এটা শুধু আর বাংলাদেশের ঘটনা নয়, বরং বিশ্ব মিডিয়া শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে বেশ জোরালো এবং যুক্তি সহকারেই তুলে ধরেছেন। বিদেশি দূতাবাসগুলোতে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, রাষ্ট্রদূতরা জানাজায় উপস্থিত হয়েছিলেন, বড় ঘটনা না ঘটার পেছনে আন্তর্জাতিক নজরও ছিল। হাদির মৃত্যু ছিল আঞ্চলিক গুরুত্বের ঘটনা। এবার একটি প্রশ্ন, হাদির জানাজায় দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ এবং বুকের ভেতর থেকে উদ্গীরিত কান্নাই বলে দেয় হাদি তাদের হৃদয়ের কোন স্থানে ছিল। কিন্তু হাদিকে অনেকেই বলছেন হাদিকে মারার পরে হাদির স্ফুলিঙ্গ আরো চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এটা কি তবে ওই পরিকল্পনাকারীরা জানতো না? এ তো তাদের কাঁচা পরিকল্পনার অংশ বোধ হয়। কিন্তু তা নয়। খেয়াল করে দেখুন তো, হাদি মৃত্যুবরণ করার পর, শহীদ হবার পর, সে 20 ডিসেম্বরের জানাজার পর আর এই বিষয় নিয়ে কতখানি আলোচনা রয়েছে? আলোচনা নেই। কারণ পরিকল্পনাকারীরা জানতো জানাজা হবে, কান্না হবে, দীর্ঘ আন্দোলন হবে না। কারণ হাদি ছিল সবার, কিন্তু কারো নয়। যে অনেকের, সে কারো নয়। কারণ হাদির কোনো রাজনৈতিক দল নেই, এই আন্দোলনটিকে সামনে নিয়ে যাবার মতো পিছনের দিকে তেমন কোনো নেতৃত্ব তখনও তৈরি হয়নি। তাই হাদির জানাজা হবে, হাদির জন্য কান্না হবে, কিন্তু হাদির জন্য দীর্ঘ আন্দোলন হবে না, সেটা সেই পরিকল্পনাকারীরা বেশ ভালো করেই জানত। তাহলে কি হবে ইনকিলাব কালচারাল সেন্টারে? ইনকিলাব কালচারাল সেন্টার হয়তো আপনার আমার সহযোগিতায় চলবে। যারা দাতা আছেন তাদের বিভিন্ন সহযোগিতায় ইনকিলাব কালচারাল সেন্টারের বইয়ের সংখ্যা বাড়বে। মাঝে মাঝে সেখানে হয়তো সাপ্তাহিক আয়োজন হবে, আলোচনা হবে। কিন্তু সেই স্পিরিট কি আর থাকবে? প্রশ্ন এটাই। ভবন থাকবে, বই থাকবে, ডোনেশনও আসবে, কিন্তু হাদির সেই প্রাণবন্ত স্পিরিট কি আর পাওয়া যাবে? ভয়, ট্রমা আর সন্দেহ একটা কালচারাল সেন্টার কে ভেতর থেকে খেয়ে ফেলবে। তাই হাদির মৃত্যুর জন্য যদি গুরুত্বপূর্ণ কারণগুলোকে আবারও বলতে হয়, তাহলে আমরা বলতে চাই প্রধান কারণই হলো হাদির রাষ্ট্রযন্ত্রের সমস্ত কলকবজা জেনে ফেলা। হাদি ছিল বড় থ্রেট, কিন্তু সহজ টার্গেট। সে শুধু কথা বলছিল না, বরং বাস্তবে প্রমাণ করার চেষ্টা করছিল কোন ব্যবস্থা দিয়ে, কোন অবস্থা দিয়ে সেই একটি কালচারাল ন্যারেটিভকে কাউন্টার দিতে হয়। ইতিহাস থেকে যে বিষয়গুলো হারিয়ে গিয়েছিল, হাদি সেগুলোকে খুঁড়ে খুঁড়ে তুলে আনার চেষ্টা করছিল। হাদি ইনকিলাব কালচারাল সেন্টার তৈরির মাধ্যমে এক ঝাঁক তরুণকে নতুন চিন্তায়, নতুন ভাবনায় সামনের দিকে নিয়ে আসছিল। আর তার সাথে ব্লেন্ড হচ্ছিল জেনজির মন মানসিকতা। নিজের কথা নিজের ভাষায়, নিজের মতো করে রাগ ঢাক না রেখে প্রতিবাদটাকে তুলে দিয়েছিল জেনজিদের কণ্ঠে। জেনজি প্লাস হাদি হয়ে উঠেছিল বিপজ্জনক কম্বিনেশন। তাই এই রকম সম্ভাবনাময় গ্রহণযোগ্য তরুণকে একদম ছোট অবস্থাতেই যাতে সমূলে উৎপাটন করা যায়, তেমনটাই ভেবেছিল এই পরিকল্পনাকারীরা, যারা নির্মমভাবে শরীফ ওসমান হাদিকে শহীদ করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, জুলাই আন্দোলনের যে শক্তিরা মাঠে কাজ করছে, রাজনৈতিক দল গঠন করেছে, নানানভাবে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তাদের মনোবল, তাদের দৃঢ়তার চেয়ে হাদির দৃঢ়তা ছিল অনেক বেশি। হাদি প্রমাণ করার চেষ্টা করেছিল জান দেব,
জুলাই দেব না। এবং এটি কেবল শুধু মুখের কথা ছিল না, বরং কাজে কর্মে সমস্তভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল হাদি। তাই ফ্যাসিস্টের বিভিন্ন কর্মসূচিকে মোকাবেলা করার জন্য তাকে যেমন রাস্তায় পাওয়া গেছে, কালচারাল ন্যারেটিভ উৎপন্নের জন্য ইনকিলাব সেন্টারেও তাকে পাওয়া গেছে, জনগণের কাছে যাওয়ার জন্য, এমপি ইলেকশন করবার জন্য তাকে মানুষের দোরগোড়ায় প্রতি মুহূর্তে যাওয়া শুরু হয়েছিল। মানুষরা তাকে টাকা দিয়ে সহযোগিতা করছিল, বুকে জড়িয়ে ধরছিল, বাবারা তার সন্তানকে হাদির কোলে দিয়ে ছবি তুলছিল। এই জনপ্রিয়তা তো সবার চক্ষুশূল হবারই কথা। তাই হাদিকে মারা হয়নি শুধু সে কি বলেছিল তার জন্য, হাদিকে মারা হয়েছিল সে ভবিষ্যতে আর কি কি করতে পারত সেই সম্ভাবনাকে থামাতে। সুতরাং হাদিকে বুঝতে গেলে শুধু বিগত দিন নয়, বরং হাদির চিন্তাকে দিয়ে ভবিষ্যৎকেও অ্যানালাইসিস করতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে ভবিষ্যৎকে চোখ রাঙানোর মতো আর কোনো নেতা ছিল না, আর কোনো তরুণ ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ শরীফ ওসমান হাদির এই শহীদীকে কবুল করে নিন। বাংলা পালসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ। আপনাদের নতুন কোনো চিন্তা থাকলে আমাদেরকে কমেন্টে শেয়ার করুন। সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।